আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান কার্জন সহ 15 জনকে গ্রেফতার দেখালো পুলিশ। সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে, নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসি ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ, পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মঞ্চ ৭১ আয়োজিত অনুষ্ঠান থেকে আটক সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 15 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনার এক পর্যায়ে কিছু লোক বাধা সৃষ্টি করেন। অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেপ্টেম্বরের শেষে অংশীজনদের সাথে সংলাপ, নভেম্বরের 30 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ 24টি বিষয়কে প্রাধান্য দিয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, রোজার আগে নির্বাচনের পরিকল্পনা ইসির, ভোটের 60 দিন আগে দেয়া হবে তফসিল। তিনি বলেছেন, ভোটের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে। নাজিব বেগ জানাচ্ছেন। সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার প্রথা চালু হয় শামসুল হুদা কমিশন থেকে। এবার 24টি বিষয়কে গুরুত্ব দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করল নাসির উদ্দিন কমিশন। তখন আপনাদেরকে বলেছি, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে 30 সেপ্টেম্বর। চূড়ান্ত সীমানা ঘোষণা হবে 15 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে শেষ সপ্তাহ থেকে শুরু হবে অংশীজনদের সঙ্গে সংলাপ। সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নভেম্বরের শেষে। স্বচ্ছ ব্যালট বক্স চূড়ান্ত করা হবে 30 নভেম্বরের মধ্যে। অংশীজনের সাথে সংলাপ, এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত যে কাজগুলো, মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো। আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এমন গুরুত্বপূর্ণ আইনবিধি 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা কমিশনের। আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ব্যালটের কার্যক্রম শেষ করার প্রত্যাশা। বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনুমতি প্রদানের কার্যক্রম শেষ হবে 15 নভেম্বরের মধ্যে। নির্বাচনের তফসিল কবে দেয়া হবে সে প্রশ্নের জবাব দেন ইসি সচিব। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তিনি বলেন, ভোটকে উৎসবে পরিণত করতে চান তারা। সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের অনিশ্চয়তার অভিযোগ ছিল, সেটি অনেকটাই কমে আসে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হলো। যদিও রোডম্যাপের অনেকাংশের প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন, কিন্তু বিগত 3টি নির্বাচনকে ছাপিয়ে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করা যে সহজ হবে না সেটি নিশ্চিত করেই বলাই যায়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরবে। এবারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন এই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, দে ওয়ান্ট দ্যাট দিস ইলেকশন শুড বি ডান ইমিডিয়েটলি। ইসির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ দিলে ভালো হতো। নির্বাচন নিয়ে সবাইকে এক জায়গায় আসতে হবে, সব রাজনৈতিক দল এক জায়গায় না আসতে পারলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা আছে। একটা রুটিন ওয়ার্ক তারা সেটা করতে পারে, তবে আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনও চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে, কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি, এবং সে আয়োজন সরকারও করবে। অন্যান্য দলগুলো আমরা আন্তঃদলীয় বৈঠক করেও ওপেনভাবে এটা একটা সলিউশন আমরা পেতে চাই। জুলাই সনদ ঘোষণা বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এনসিপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বলেন, সরকার একদিকে জুলাই সনদ নিয়ে আলোচনার কথা বলছে, অন্যদিকে রোডম্যাপ ঘোষণা করেছে। যেখানে সংস্কারের অগ্রগতি জানানোর কথা ছিল, সেখানে নির্বাচনের রোডম্যাপ দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এনসিপি 29 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 4 দিন 27টি উপজেলায় প্রাথমিকভাবে নতুন সংবিধান বিষয়ে উঠোন বৈঠকের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয়। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে। 3 ফরম্যাটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য অথবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানালেও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আক্তার হোসেন জানাচ্ছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। দলগুলোতে প্রকাশ্য ও অন্দরমহলে নানামুখী তৎপরতা। খেলাফত মজলিসের নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম, খুন ও নির্যাতনের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। নির্বাচন যে প্রশাসন কন্ডাক্ট করবে তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, এবং অতীতে যে সমস্ত পতিত স্বৈরাচার তারা যাতে কোনো প্রকারই এখানে অংশগ্রহণ এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার এটা জরুরি। অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এর প্রভাব যাতে না থাকে। আদর্শিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের জন্য 3 ধরনের প্রস্তুতির কথা জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। 1 আসনে ইসলামী আদর্শের 1 বাক্স নীতিতে আমরা আসন সমঝোতার চিন্তা করছি। পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব
এবং ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এক্ষেত্রে জাতীয় ভিত্তিক ঐক্যের কথাও চিন্তা করছি। এই 3 ফর্মেই আমাদের প্রস্তুতি আছে। মানুষ প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশে ইসলামী শক্তির অপার সম্ভাবনা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেছেন, সঠিক সময়ে বেগম জিয়ার চিকিৎসা না হওয়ায় তার শারীরিক অবস্থা নাজুক। বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান বেগম জিয়া। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই এভারকেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, জাস্ট সুস্থ থাকার জন্য। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের সমন্বিত কার্যকর অংশগ্রহণ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের নবীন বরণে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন। সে সময় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কার্যকর যোগাযোগ নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দখল দূষণ আর বৈশ্বিক তাপমাত্রা। ধ্বংসাত্মক এই যাত্রায় মাত্রা টানতে প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার ও কার্যকর উদ্যোগ। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিভিন্ন বিরল দেশীয় বৃক্ষের চারা বিতরণ। কিভাবে করে আমাদের নতুন প্রজন্মকে সবুজের সাথে মিলিত করা যায়, নবীন শিক্ষার্থীরা যেন আরো সচেতন হয়, আমাদের যে কার্বন নিরসন হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন তারা বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিঞ্চিত আয়োজিত 104তম ব্যাচের নবীনবরণে বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সার্বিক সচেতনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের শক্তি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা আমাদেরকে পুরো এই অনুষ্ঠানে যত স্টুডেন্ট থাকবে সবার জন্য গাছের চারার ব্যবস্থা করে দিয়েছেন। যারা হলে থাকে না তাদের জন্য কিছু একটা করেন। আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য নিবেদিত প্রাণ। জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে যথাযথ প্রকৃতি শিক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে জোর দেন বিশিষ্টজনরা। যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে, যারা বাস রুটটাকে ব্যবহার করে, তাদের সমস্যাগুলো জানার যাতে একটা উপায় হয় এবং এই শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, মেলবন্ধন এটা যতটা দৃঢ় হবে, যতটা সুন্দর হবে, ততটাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর হবে। প্রকৃতির সাথে একটা যোগাযোগ, পরিবেশের সাথে একটি যোগাযোগ, এবং যেই যোগাযোগ ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না এই পৃথিবীতে। এই আমাদের চারপাশের ফুল ফল সবকিছু কি অবদান রাখছে সেটা কিন্তু আমরা ফিল করি না, যেহেতু এর মধ্যেই বড় হই। এই ফিল না করার কারণেই কিন্তু আমরা নানা ধরনের অঘটন ঘটাচ্ছি এবং এই পরিবেশ প্রকৃতিকে আমরা অবজ্ঞা করছি। যে পরিমাণ রোগ বেড়ে গেছে, এই রোগ বেড়ে যাওয়ার মূল কারণই হলো আমাদের পরিবেশ প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি। গতি যেমন আনবো আমাদের পরিবহনে, এবং গতি যেন আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকেও দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা এবং রেডিও ভূমি।
আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে: সিলেটে বৃষ্টিতে টাইগারদের অনুশীলন পণ্ড। নেদারল্যান্ডসের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন নিহত হওয়ার পর যুক্তরাজ্য সেদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রি কেলিনকে তলব করেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পর একটি নতুন বিবৃতি দেয়। এতে বলা হয়, রাশিয়াকে এই অর্থহীন হত্যা ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে আলোচনার টেবিলের পরিবর্তে ক্ষেপণাস্ত্র বেছে নেওয়ার অভিযোগ করেছেন। হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির চেষ্টা হুমকির মুখে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নও রুশ দূতকে তলব করে কিয়েভে হামলা নিয়ে আপত্তি জানিয়েছে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার পাটের ফলন কম হলেও বাজার দরে খুশি কৃষক। নদী নালা খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। ভালো দাম পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে না। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। অতিবৃষ্টির কারণে এবার পাট বাড়তে পারেনি। বিঘা প্রতি সর্বোচ্চ 10 মণের বেশি ফলন পাচ্ছে না চাষি। তবে পাটের বাজার দাম ভালো থাকায় চাষিদের লোকসান হচ্ছে না। চাষিরা জানান, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবার 1 বিঘা জমির পাট কেটে ঘরে তোলা পর্যন্ত 18 থেকে 20,000 টাকা খরচ হয়েছে। এই কারণে দেখা যাচ্ছে পাট কাটি, পাটও খুব সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। একটাই কারণ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে পাট এবার জুট হয়নি, পাট খাটো হয়েছে, মোটা হয়নি। এইটা সমস্যা, তাছাড়া জাগদার কোনো সমস্যা। গতবার তুলনায় এবার দামটা ভালো, 2800-3000 টাকা মন চলছে। এটা মোটামুটি চাষি একটু সুস্থতা বোধ করছে। ব্যবসায়ীরা বর্তমানে চাষিদের কাছ থেকে মন প্রতি 3000 থেকে 3200 টাকা দরে পাট কিনছেন। গতবার 1800 থেকে 2000 মধ্যে কিনেছি, এবার ভরা সিজনে এবার কিনছি 2800 থেকে 3000। আমি ব্যবসায়িক চাষিদের কাছ থেকে ক্রয় করি। ফলন কম হলেও বাজার দরে চাষিরা পুষিয়ে নিচ্ছেন বলছে কৃষি বিভাগ। প্রায় 80% জমির পাট কাটা হয়েছে এবং পাট পচানোর ক্ষেত্রে পানির পর্যাপ্ততা রয়েছে, যে কারণে কৃষকজন পাট পচালে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে না এবং পাটের আঁশের যে মান খুবই ভালো হচ্ছে। আমরা যে পরিমাণ জমিতে পাট কেটেছি বা কাটা হয়েছে তার থেকে যে ফলন পাওয়া গেছে বিঘা প্রতি 9 থেকে 10 মণ ফলন পাওয়া গেছে। কৃষি বিভাগের হিসাবে জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল 16,630 হেক্টর। আবাদ হয়েছে 17,655 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1025 হেক্টর বেশি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বন্যা পরবর্তী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এখনও পানির নিচে 9টি উপজেলার অনেক রাস্তাঘাট। যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারে দাবির বিপরীতে পানি নিষ্কাশনের অপেক্ষায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাসের পর মাস জলাবদ্ধতায় বেহাল নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এলজিইডির তথ্য মতে জেলার 9টি উপজেলায় প্রায় 5000 কিলোমিটার পাকা সড়কের পাশাপাশি রয়েছে কিছু কাঁচা সড়কও। জলাবদ্ধতায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 300 কিলোমিটার সড়ক। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, কবিরহাট, বেগমগঞ্জ, হাতিয়া, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার রাস্তাঘাট। গাছগুলো পড়ে রাস্তা বেশিরভাগ অংশ ভাঙি পড়ে যেতে আছে। প্রাইভেট গাড়ি নিয়ে বা রিক্সা বা ভ্যান গাড়ি নিয়ে আমরা চলাফেরা করতে পারতেছি না। এই রাস্তাটা পুরোই ভাঙে গেছে, কিন্তু এখনো কোনো সংস্কারের কোনো উদ্যোগ দেখতেছি না আমরা। খানাখন্দে চলতে গিয়ে যানবাহন যেমন বিকল হচ্ছে, তেমনই ঘটছে দুর্ঘটনাও। গত বন্যাতে যে পানি উঠে যে গর্তগুলো হয়েছে, বন্যার পরে গর্তগুলো আর কোনো সংস্কার হয় নাই। গাড়ির মনে করেন ব্যারিং এবং চাক্কা টাক্কা সবকিছু মনে করেন নষ্ট হয়ে যায়। সড়ক সংস্কারের প্রশ্নে পানি নামা আর অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে কর্তৃপক্ষ প্রতি বছর যে পিরিয়ডিক মেইনটেনেন্সে যে
রাস্তা মেরামত হয়, সেই মেরামত কার্যক্রমে আমরা অতীব গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রাক্কলন সম্পন্ন করেছি। আর বাকি সড়কসমূহ আমাদের যে অন্যান্য প্রকল্প রয়েছে নোয়াখালী জেলায়, সে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিবেশ প্রতিবেশের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে জলাশয় দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান সহ 8 জন সহ 15 জনকে গ্রেফতার দেখালো পুলিশ। সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি। সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সীমানা ঘোষণা সেপ্টেম্বরে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা। ইসি ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে মির্জা ফখরুলের আহ্বান। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গ বলে এনসিপির দাবি। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ। পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।